মাঝদরিয়ায় তখন ভীষণ ঝড়, ঘূর্ণিঝড় আস্তে আস্তে ভয়ানক রূপ নিচ্ছে। অমল মাঝি তখনও বিষয় শঙ্কিত, কি করবে বুঝে উঠতে পারছে না। কিন্তু তার নৌকো ধীরে ধীরে সেই ঘূর্ণিপাকের কাছে তলিয়ে যাচ্ছে। সে হাজারো চেষ্টা করছে, তারপরেও অমল মাঝি কিছুতেই তার নৌকোকে তীরে ফেরাতে পারছে না। মনে মনে মন্তরে অনেক ভয়, ভগবানের ডাক দিচ্ছে, কিন্তু তারপরেও কোনো একটা সুবিধা করতে পারছে না অমল মাঝি। মাঝখানে এসে মনে হলো যে আজই তার হয়তোবা শেষ সময় চলে আসছে। কথা বলতে বলতেই ঘূর্ণিপাকে তলিয়ে গেল অমল মাঝির নৌকো। রংপুরের স্টেশন, ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে। এই ট্রেনেরই রন্তু। রংপুরে নেমে তিস্তা পার হয়ে সে যাবে কুড়িগ্রাম। কিন্তু হঠাৎ এমন বৃষ্টি যে আসলে কিছুতেই কোনো কিছু ভেবে কুলে উঠতে পারছে না সে কি করবে। রন্তু ডানে বামে চেয়ে ট্রেন থেকে নেমে দেখলো কোথাও তেমন এক জনমানুষ শূন্য নেই। তারপর আস্তে আস্তে সামনের দিকে হাঁটার চেষ্টা করল। ঘড়ির কাঁটায় তখন বেজায় রাত 8টা। তারপরও মনে সাহস করে সে এগিয়ে যাচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে সে দেখল কোথাও কোনো মানুষ নেই। দূর থেকে কুকুরের হাঁক এবং ঠান্ডা বাতাস আর বৃষ্টি। রন্তু খেয়াল করল দূরে একটি চাওয়ালার দোকান দেখা যাচ্ছে। চাওয়ালা একাই সেখানে দাঁড়িয়ে আছে 2-3টে গ্রাহকের জন্য। ভাবল যে কিছু দূর আগানোর আগে 1 কাপ চা খাওয়া দরকার। যাই, 1 কাপ চা খেয়ে না হয় সিদ্ধান্তটা নেই যে আসলে কি করা যায়। আজকের রাতটা কি এখানেই কাটিয়ে দেব, নাকি অন্যভাবেই একটা যাতায়াতের ব্যবস্থা করব। রন্তু তখন ধীরে ধীরে চাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। এদিকে ট্রেন চলছে, ছুটছে নিজের গতিতে। হ্যাঁ চাওয়ালা, আমাকে 1 কাপ চা দাও তো বাবা। চা খাবেন? তা তো অবশ্যই, যে ঠান্ডা পড়েছে, চারিদিকে তো বৃষ্টি। তবে হ্যাঁ, যে চা খাওয়াবো তাতে মনে হয় আপনার ভালোই লাগবে। তবে বাবু যাবেন কনে? যাব হচ্ছে তিস্তা। তিস্তা যাবেন? আমাদের এই পাশেই এই নদী ঘাট, নৌকার করে নদীর ওপারে গিয়েই তিস্তায় গিয়ে নামুন। অমল মাঝি খুব ভালো মাঝি বাবু। চা খেয়ে আপনি 4টি এই 30 কদম হেঁটেই আপনি অমল মাঝির দেখা পাবেন। তাই সত্যি বলছো? তাহলে তো যাওয়াই যায়। যে ঝিপঝিপ বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ভালো থেকো। দেখি একটু হেঁটে গিয়ে সামনের দিকে। রন্তু তখন আস্তে আস্তে হাঁটা দিল। ভাবল যে গুনগুনিয়ে গান গাইতে গাইতে একটু এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে ঠিকই ঘাটের কাছে এসে পৌঁছলো। একাই। রাত বেশ ঘনিয়ে এসেছে, হালকা হালকা শীত করছে। দূর থেকে দেখল অমল মাঝি বসে আছে সেই নৌকোয়। আসেন আসেন আসেন, আপনার জন্যই বসে আছি বাবু, আসেন। এদিকে কুকুর ঘেউ ঘেউ করা শুরু করলো। রন্তু তখন একটু অবাকই হলো, কুকুরটা আজগবি এসে ডাকটা শুরু করলো কেন? কুকুরের ডাক কখন থামানোই যাচ্ছে না। কুকুরটা একবার রন্তুর দিকে তাকায়, আরেকবার অমল মাঝির দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে। অমল মাঝি আপন মনে বসে আছে, দাঁড় টেনে বেরোবে। রন্তু নিজে মনে অমল মাঝির নৌকায় গিয়ে বসার মনস্থির করল। হ্যাঁ, কত নিবে?
তাড়াতাড়ি করে পৌঁছায় দাও তো বাপু, আকাশ তো এমনিতেই খারাপ। যাই হোক, আসেন আসেন আসেন, তাড়াতাড়ি করে পৌঁছে দিচ্ছি। রাস্তাতে দুনিয়ার যে অবস্থা, আকাশের মেঘ করিছে, ঝড়ঝাপটা বাদলের দিন। নদী তখন উত্তপ্ত। আস্তে আস্তে রাত 1টার কাছাকাছি চলে এসেছে ঘড়ির কাঁটা। বারবার রন্তু ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে। অমল মাঝিও দাঁড় টেনে বইছে। বাতাস আর বাতাস, শোঁসো বাতাসে চলছে। নৌকাও চলছে ঠিক তার গতিতে। আস্তে আস্তে অর্ধেক মাছ দরিয়াতে এসে পৌঁছল অমল মাঝির নৌকো। এদিকে নৌকোর সেই কুপিটা আলো আস্তে আস্তে নিভু নিভু। কুপির আলো বাড়বে কিভাবে তাই নিয়ে শঙ্কিত অমল মাঝি। আচ্ছা, আপনি কি প্রায় রাতেই বসেন? হ্যাঁ বাবা, আমি রাত ছাড়া দিনে নৌকো চালাই না। ও আচ্ছা, তা বাবা তুমি কি করো? আমি আর কি করি, শহরে কাজ করি। এই দেশের বাসায় যাচ্ছি। বাবার শরীরটা বেশ ভালো নেই, বুঝেছো? বুঝেছো কাকা? হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝেছি। চলো, তাড়াতাড়ি নিয়ে চলো তো। এভাবেই তারা এগোচ্ছে তাদের নৌকো। আস্তে আস্তে আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে রন্তু। আস্তে আস্তে পাড়ের কিনারে আসছে নৌকো। কি ব্যাপার, পাড়ের কিনারে ভিড়াচ্ছেন কেন কাকা? ওই যে দেখো না, কুপিটার আলো একদম নিভিয়ে এসেছে। একটু তেল নিয়ে আসি, না হলে সামনে এগোতে পারবো না। অন্ধকারে কিভাবে এগোবো? ততক্ষণে রন্তু চিন্তা করলো একটু মাথাটা এলিয়ে দিয়ে রেস্ট নেওয়া যাক। রন্তু তাই মাথাটা এলিয়ে দিয়ে ভাবছে, এই নদীর পাড়ে একাই। কিছুক্ষণ পর পাড়ের দূর থেকে শো শো আওয়াজ আসা শুরু করলো। দেখছে কি একটা কঙ্কাল সার দেহ রন্তুর দিকে তেড়ে আসছে। তারপর রন্তু ভয় পাচ্ছে না। তারপরেও হঠাৎ দেখে 3টে আত্মা রন্তুকে ডাকছে, এসো আমাদের কাছে এসো, আমরা তোমার বন্ধু। রন্তু তখন ভয় পেয়ে গেল। তারপরেও আত্মা 3টে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে নৌকোর দিকে। রন্তু ভয়ে কাঁপতে শুরু করেছে। এসো, দেখে যাও এখানে কি আছে, সোনার মোহর। এ কথা বলতে বলতে অমল মাঝি এসে রন্তুর পিছন দিক দিয়ে হাত দিল। হ্যাঁ হ্যাঁ কাকা, কোথা থেকে আসলেন? এখানে না, এখানে না থাকা যাবে না। হ্যাঁ চলো চলো, আমি বুঝতে পেরেছি ওসব প্রেতাত্মা। চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি, তা না হলে সামনে বিপদ আছে। ওই 3টি প্রেতাত্মা আমাদেরকেও ছাড়বে না। হ্যাঁ চলো। আবার আস্তে আস্তে অমল মাঝি তার নৌকো টানা শুরু করলো। নৌকোর দাঁড় টানতে টানতে তখন পেছন থেকে সেই 3 প্রেতাত্মা অমল মাঝিকে ডাকছে, কে রে আমল, তুইও তো আমাদের মতো মরেছিস, তুই আসবি নে? আয় আয়, আয়, চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ 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 যাচ্ছি। আচ্ছা আচ্ছা অমল কাকা, তুমিও যে বললে, তোমাকেও যে ওরা বললো তুমিও নাকি তাদের মতো মরেছিলে। আরে বাবা, মৃত্যু জন্ম, জন্ম মৃত্যু নিয়েই তো খেলা। জন্মলে তো মৃত্যু তো হতেই হবে। ওরা আমারই সাথী ছিল, একে একে চলে গেছে। হ্যাঁ, এই এই নদীতেই তারা মৃত্যুবরণ করেছে। তাদেরটা অপমৃত্যু নয়, আসলে তারা আমার মতো নৌকা পারতে গিয়েই মৃত্যুবরণ করেছে ঝড়ের কবলে। এই ছিল অমল মাঝির গল্প।